আসসালামু আলাইকুম সবাইকে। নিয়তির বাঁধন গল্পের 32 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। ঘুম ভেঙে চোখের সামনে বউকে দেখে এমনিতেই মুগ্ধ হলো রায়ান। তার উপর তার সামান্য শরীর খারাপে বউকে এত উদ্বিগ্ন হতে দেখে শান্তি পেল মন। মেয়েটা সামান্যতেই তাকে নিয়ে উদ্বিগ্ন হয়েছে মানে তাকে নিয়ে মেয়েটা ভাবে। একজন স্ত্রীর মতো মেয়েটারও স্বামীর শরীর খারাপে কষ্ট হয়। এই কথাগুলো ভেবে কেন জানি রায়ানের ভালো লাগলো। বউয়ের পানে কিছু বল তাকিয়ে থেকে উঠে বসলো বিছানায়। আড়মোড়া ভেঙে সকাল সকাল বউকে লজ্জা দিতে বলে উঠলো, এই সামান্য জ্বর আপনার স্বামীকে কাবু করতে পারবে না মিসেস। আমার বউয়ের সামান্য চুমুতেই যে এত পাওয়ার আছে তা জানা ছিল না। একটা চুমুতেই জ্বর বাঁধিয়ে ছেড়েছে আমার, পরবর্তীতে কি হবে কে জানে। সকাল সকাল এমন বাক্য শ্রবণ করে নিশাত সত্যিই লজ্জা পেল। পুরনো সব লজ্জারা আবারও ঘিরে ধরলো তাকে। নিশাত তার লজ্জা লুকাতে সরে হালকা রাগ মিশিয়ে বলে উঠলো, চুপ করুন আপনি, উঠে ফ্রেশ হয়ে নিন তো আগে। শুধু আমাকে লজ্জা দেওয়া, থাকবোই না এখানে আর। বলে রায়ানের সামনে থেকে চলে যেতে চাইলো, কিন্তু রায়ান বাধা প্রদান করে নিশাতের একটা হাত টেনে তাকে বিছানার উপর পাশে বসিয়ে দিল। রায়ানের মনে ইচ্ছে জাগলো রোজ ঘুম থেকে উঠে বউয়ের মুখ দেখতে। হয়তো এই ইচ্ছে বউয়ের কাছে প্রকাশ করবে না, তবুও চাই মেয়েটা তার কাছাকাছি থাকুক। তাদের সম্পর্কটা পূর্বের তুলনায় একটু শিথিল হয়েছে, তবে তা আরো শিথিল হওয়া প্রয়োজন। যদি দুজনেই এভাবে দূরে থাকে তাহলে তো তা কখনোই সম্ভব না। তাহলে সম্পর্কটা এখানেই থেকে থাকবে, না আগাবে আর না পিছাবে। নিজের মতো কিছু ভাবে বউয়ের পানে পূর্ণ দৃষ্টি ফেলে শান্ত স্বরে বলল, স্বামীর কথায় লজ্জা পেলে স্বামীর বুকে মুখ লুকাতে হয় জানো মেয়ে। এখন থেকে এমন অহরহ ঘটবে, ইনফ্যাক্ট এর থেকে বেশি কিছু ঘটবে। তাই লজ্জা পেলেও আমার নিকটেই থাকতে হবে শেখ। বাক্য শুনে নিশাত তাকালো স্বামীর পানে। লজ্জা এখন পাচ্ছে, কিন্তু কেন জানি ওই মুখ পানে তাকাতে ইচ্ছা হলো তার। দৃষ্টিতে দৃষ্টি মিলিয়ে রায়ন পুনরায় একই স্বরে বলল, আমার সাথে স্বাভাবিক হও নিশাত। ভুল করি বা ঠিক করি অভিযোগ জানাতে হলে আমার কাছেই জানাও। নিজেকে আমার কাছে প্রকাশ করতে শেখো। সবার মতো আমার সাথেও মন খুলে কথা বলবে চড়ুই পাখি। নিশাতের চোখ থেকে লজ্জা উধাও হলো। মুগ্ধ দৃষ্টি মেলে তাকিয়ে রইল সে। সে চেয়েছিল স্বামী নিজ থেকে এসে তাকে মুখ ফুটে কিছু বলুক, নিজ থেকে কাছে ডাকুক। আজ একটু হলেও তা সম্ভব হয়েছে, এতেই খুশি নিশাত। বাকি কিছু শোনার জন্য না হয় সে অপেক্ষায় থাকবে। সেও স্বামীর উদ্দেশ্যে শান্ত স্বরে বলল, আপনি নিজেকে আমার সাথে স্বাভাবিক হতে পেরেছেন ডাক্তারবাবু। আপনিও তো আমার সাথে এখনো মন খুলে কথা বলতে শিখেননি। রায়ান এই পর্যায়ে বউকে টেনে নিজের কাছে বুকে জায়গা দিল, দুহাতে আগলে নিয়ে জবাব দিল, আপনার স্বামী তো এমনই মিসেস, কারোর সাথে স্বাভাবিকভাবে কথা বলতে পারে না। কিন্তু আপনার উচিত স্ত্রী হিসেবে স্বামীকে বোঝা, স্বামীর ইচ্ছেকে প্রাধান্য দেওয়া। পারবেন তো নিজের স্বামীকে বুঝতে, তাকে আগলে রাখতে। মন দিয়ে শুনলো নিশাত। স্বামীর বুকে স্থান পেয়ে চোখ দুটো ঝাপসা হয়ে এলো। সম্মতি স্বরূপ স্বামীকে দুহাতে জড়িয়ে ধরলো। বউয়ের নীরব সম্মতি পেয়ে রায়ান আলতো হাসলো, যা বরাবরের মতো মেয়েটার চক্ষুর আড়ালে। নিশাতের কি হলো কে জানে, স্বামীর বুক থেকে মুখ সরালো না, যেন সে অনেক দিনের আকাঙ্ক্ষিত জিনিস পেয়ে সব ভুলতে বসেছে। রায়ানের শব্দ ব্যয় করলো না, ভেবেই কাটলো কিছু মুহূর্ত দুজনের। নিশাতের হঠাৎ স্মরণ হতেই স্বামীর বক্ষবর থেকে মুখ উঁচিয়ে বলল, এখন ফ্রেশ হয়ে আসুন প্লিজ, আম্মু আপনার জন্য চিন্তা করছিল। নিচে গিয়ে কিছু খেয়ে ওষুধ খান, নয়তো জ্বর বেড়ে যাবে। রায়ানের দৃষ্টি পড়ল বউয়ের অধর কোণে। ঠোঁট দুটো স্বাভাবিকের তুলনায় কিঞ্চিত ফুলে আছে, হয়তো তার রাতের করা কাজের ফলে। সেদিক পানে তাকিয়ে থেকে রায়ান বলে উঠল, আপনি আমাকে মিথ্যা বলেছিলেন কেন? এর জন্য আপনার শাস্তি প্রাপ্য। নিশাত বুঝতে পারলো না সে কি মিথ্যা বলেছে। ফ্রুতে ভাত সৃষ্টি করে বলল, আমি আবার কি মিথ্যা বললাম? অধর যুগল থেকে চোখ সরিয়ে তা মেয়েটার চোখে স্থাপন করে বলল, কেন বলেছিলেন যে আপনি আপনার শখের পুরুষকে এর পূর্ব চুমু খেয়েছিলেন? এটা মিথ্যেই ছিল তাই না? নিশাতের কালকের বলা কথাগুলো স্মরণে আসতেই হেসে উঠল। হাস্যবদনে জবাব দিল, ও তো আপনাকে বিভ্রান্ত করার জন্য বলেছিলাম, আপনি বিভ্রান্ত হয়েছিলেন তাই না? বউকে এই প্রথম তার সাথে এমন হেসে হেসে নির্বিঘ্নে কথা বলতে দেখে ভালো লাগলো। তবুও মুখটাকে গম্ভীর করে জবাব দিল, হয়েছিলাম তো, তাই আপনাকে শাস্তিও পেতে হবে। তৈরি আপনি? কি শাস্তি দিতে চাই জানেন না নিশাত? তবুও নাকচ করে বলল, আপনি আমাকে লজ্জা দিয়েছিলেন তাই আমি মিথ্যা বলেছিলাম, তাই দোষ দুজনেরই। আমি কোনো শাস্তি কবুল করব না। আপনি বাড়াবাড়ি করলে আমি কিন্তু আব্বুর কাছে নালিশ জানাবো। রায়ান বেশি জোর করলো না এই নিয়ে, শুধু বউকে পুনরায় লজ্জিত করে তুলতে বলে উঠলো, ঠিক আছে শাস্তি পেতে হবে না, কিন্তু এখন আমাকে একটা চুমু খান মিসেস, তাহলে দেখবেন আপনার স্বামীর জ্বর কমানোর জন্য ওষুধ খাওয়ার প্রয়োজন পড়বে না। পুনরায় এমন লজ্জাশীল বাক্য শ্রবণ করে নিশাত রেগে গেল। দ্রুত স্বামীর বুক থেকে সরে গিয়ে বলে উঠলো, আপনি একটা নির্লজ্জ লোক, বউয়ের কাছে মনের কথা বলতে জানেন না, অথচ নির্লজ্জ বাক্য আওড়াতে সেরা। আসবোই না আপনার কাছে। নিজের মতো বকবক করতে করতে রায়ানকে কিছু বলার সুযোগ না দিয়ে রুম থেকে বেরিয়ে গেল নিশাত। বউয়ের কথা শুনে রায়ান পুনরায় হেসে বউয়ের আনা কফির কাপটা হাতে বাড়িয়ে নিল। ঠান্ডা হয়ে যায়, দু চুমুকে তা শেষ করে পুনরায় কাপটা রেখে দিয়ে পুনরায় শরীরখানা বিছানায় এলিয়ে দিল। তার এখন একদম উঠতে ইচ্ছে করছে না, মাথাটা ব্যথা করছে, হয়তো এটাও জ্বরের কারণে। আর এদিকে ব্রেকফাস্ট টেবিলে বসে বাড়ির প্রত্যেকটা সদস্য, মহিলারা খাবার দিতে ব্যস্ত আর বাকিরা খেতে। নিশাত শাশুড়িদের সাথে হাত মিলিয়ে কাজে কাজ করে যাচ্ছে। রায়ান নিচে আসার পর যখন রিমি বেগম জানতে পারলো তার ছেলের জ্বর এসেছে, তখন ছেলেকে আচ্ছা মতো বকলো, কেন সে বৃষ্টিতে ভিজলো, ছাতা কি কাছে ছিল না? রিমি বেগমের বকা শুনে নিশাত
নিশাত আড়ালে মুচকি মুচকি হাসলেও রায়ান বেচারা মুখ গম্ভীর করে চুপ রইল। সে এখন নিজের মাকে কি করে বোঝাবে যে তার বৌমার বিমোহিত রূপ দেখে সে বউ ছাড়া বাদ বাকি সব ভুলতে বসেছিল। তাই বাক্য ব্যয় না করে চুপচাপ খেতে বসেছে। জ্বর মুখে কিছু খেতেও ভালো লাগছে না, তবুও বসে রইল। সবার খাওয়া প্রায় মধ্যপথে। আরমান সাহেব টেবিলে ভালো করে লক্ষ্য করলেন ওনার মেয়েটা এখানে উপস্থিত নেই। রাতের খাওয়ার সময় উনি রোজ উপস্থিত থাকতে পারেন না, কিন্তু কিছুদিন যাবৎ ব্রেকফাস্ট টেবিলেও মেয়েকে ঠিক মতো দেখতে পাচ্ছে না। এর কারণ তিনি জানেন না, আর জানতেও চাইল না। মুখের খাবারটুকু শেষ করে বড় ভাইয়ের পানে তাকিয়ে বলল, ভাইয়া সেদিন তোমাকে একজনের কথা বলেছিলাম, মনে আছে? আরহান সাহেব খাওয়া থামিয়ে ছোট ভাইয়ের পানে তাকালো। কিছু মনে পড়তেই বলল, হ্যাঁ মনে আছে। কিছু হয়েছে? আরমান সাহেব বলল, আজ ছুটির দিন বিধায় তারা আজ আসতে চাই, তো আমি বললাম তোমার থেকে শুনে তারপর জানাবো, তুমি কি বলো? তৎক্ষণাৎ ভাইয়ের জবাব পেয়ে কিছু একটা ভাবলেন আরহান সাহেব। ভেবে বললেন, ঠিক আছে ওদের আসতে বলো, কিন্তু এত দ্রুতর কিছু দেখছি না আমি। তুই এত তাড়াহুড়ো করছিস কেন বুঝতে পারছি না। দুই ভাই ব্যতীত তাদের কথোপকথনের আগামাথা কেউ কিছু বুঝলো না। যদিও এখানে উপস্থিত সাথী বেগম কিছুটা ঠাউর করতে সক্ষম হলো। সবাই দুই ভাইয়ের পানে তাকিয়ে আছে। ভাইয়ের কথার পিঠে কিছু জবাব দিয়ে আরমান সাহেব তার পূর্বে রায়ান খেতে খেতে বাবার উদ্দেশ্যে বলল, তোমরা কোন বিষয়ে কথা বলছো আব্বু, আর কারা আসবে? আরহান সাহেব ছেলের পানে তাকিয়ে জবাবে বলল, তোমার বোনের জন্য একটা সম্বন্ধ এসেছে, তারাই আসতে চাইছে। বাক্যটি নিশাতের কর্ণগোচর হতে স্থির হয়ে গেল নিজের জায়গায়। এটা তো হওয়ারই ছিল, কিন্তু ওই মেয়েটাকে এখন সামলাবে কি করে, কাকে বলবে সে? জানে না মেয়েটা এসব জানার পর ঠিক কেমন রিয়াকশন দিবে। অর্থের কথা ভেবে নিশাতের অন্তঃকরণ কেঁপে উঠল। সাথী বেগম ব্যতীত বাকিরা একটু অবাক হলো বটে। রায়ান খাওয়া থামিয়ে গম্ভীর স্বরে জিজ্ঞেস করলো, ও তো এখনো ছোট আব্বু, আর পড়াশোনাও শেষ হয়নি, তাহলে এখনো বিয়ে দিতে চাইছো কেন? আরহান সাহেব জবাব দেওয়ার পূর্বে আরমান সাহেব বলে উঠল, তোমার বোন এতটাও ছোট নয়, নিশাতের হিসেবে দেখতে গেলে বিয়ের বয়স হয়েছে তার। তাছাড়া তারা বলেছে অর্থিকে পড়াবে, তোমরা চাইলে শুধু কাবিন করিয়েও রাখতে পারো, এদের সমস্যার তো কিছু দেখছি না আমি। নিশাতের সাথে তুলনা করা একটু বিরক্ত হলো রায়ান। সে জানে মেয়েটা এখনো ছোট, কিন্তু তাদের বিয়েটা কেন হয়েছিল তাও সবার জানা। এখানে তার বোনের বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। তবে মুখে তর্ক জড়ালো না রায়ান, শুধু বিরক্ত স্বরে বলে উঠল, যা ভালো হয় করো চাচ্ছ, তবে অর্থের মতামত নিয়ে করো, আমার বোন না চাইলে কিন্তু জোর করবে না একদম। আরমান সাহেব জবাব দিল না। আরহান সাহেব পুনরায় বলল, রায়ান তোমার ফুপিকে কল করে আসতে বলো তো, পিয়াসকেও আসতে বলবে, বিয়ে হোক বা না হোক যেহেতু দেখতে আসছে তাই তোমার ফুপি যেন উপস্থিত থাকে। রায়ান নীরব সম্মতি জানালো। কেউ আর কোনো কথা বললো না। আসলে তারা বলার মতো কিছু খুঁজেও পেল না। নিশাতে তো লোকের ভিড় থেকে যেতেও পারলো না ননদিনীর কাছে। যদিও মেয়েটা এখনো কিছু জানে না, কিন্তু জানার পর কি হবে কে জানে। আর এদিকে বিকেল হতে আনিকা বেগম এসে হাজির হলো নেওয়াজ মঞ্জিলে। তিনি একা এসেছেন। বোনকে একা দেখতে পেয়ে আরহান সাহেব বলল, তুই একা কেন, পিয়াস কই? আনিকা বেগম কিঞ্চিত হাসি উপহার দিয়ে বলে উঠল, ও একটু ব্যস্ত আছে, বলল পরে সময় পেলে আসবে। আরহান সাহেব মেনে নিলেন, কিন্তু বোনের বলা মিথ্যাটা তারা ধরতে ব্যর্থ হলেন। পিয়াসের কোনো কাজই নেই, বাড়িতে একাই পড়ে আছে, এখানে আসতে চাইনি সেই মেয়েটার সামনে পড়বে বলে। আর তিনিও ছেলেকে জোরাজুরি করেননি। দূর থেকে যদি মনকে একটু শান্ত রাখতে পারে তাহলে থাক না তার ছেলেটা একাকি দূরে। ভাইয়ের বোর্ডদের সামনে পেয়ে সবার সাথে কুশল বিনিময় করলো আনিকা বেগম। তখন কোথা থেকে নিশাত দৌড়ে এসে ওনাকে এক হাতে জড়িয়ে ধরে জিজ্ঞেস করলো, কেমন আছেন ফুপি, কতদিন পর আসলেন? নিশাতকে দেখতে পেয়ে আনিকা বেগমের হাসিতে ভাটা পড়লো। পরক্ষণে তা আবারও প্রশাসিত করলো। মেয়েটার পানে পূর্ণ দৃষ্টি দিল। একদিন সে মজায় মজায় বলেছিল এই মেয়েটাকে নিজের পুত্রবধূ করে নিত সুযোগ থাকলে, অথচ পরে জানতে পারলো তার ছেলে এই মেয়েতেই মজা ছিল। কিন্তু ভাগ্যের পরিহাসে আজ মেয়েটা তার ভাইয়ের ছেলের ঘরণী। এটা তিনি মেনে নিতে পারলো, ওনার ছেলেটা তো মেনে নিতে পারছে না। রোজ একটু একটু করে নিঃশেষ হয়ে যাচ্ছে তার ছেলেটা। তিনি মা হয়ে ছেলের কষ্টটা ভালোই উপলব্ধি করতে পারেন। কিছুদিন আগেও ছেলেটা হঠাৎ এসে তার কাছে ধরাসরে অভিযোগ জানিয়ে বলেছিল, আম্মু জানো তোমার বড় ছেলে ওই মেয়েটাকে মেরেছে, ওর কি একটু মায়া দয়া নেই? কি করে পারলো ওই বাচ্চা মেয়েটার গায়ে হাত তুলতে? যদি তোমার বড় ছেলে মেয়েটাকে আগলেই রাখতে না পারে তাহলে আমাকে দিয়ে দিতে বলো আম্মু, আমি যত্ন করে সাজিয়ে রাখবো। সেদিন তিনি ছেলেকে অনেক কষ্টে সামলিয়েছিলেন। এমন অনেক অভিযোগ, অনেক গল্প রোজ মায়ের সাথে করে থাকে, কিন্তু এসব কিছুর জন্য কাকে দায়ী করবেন তিনি? সবাই তো নিয়তির লেখন। তবে উনি নিজেও বোধহয় একটু দায়ী। যদি তিনি ছেলেকে নিয়ে অসময়ে বিদেশের মাটিতে পা না রাখতেন তাহলে হয়তো আজ এই মেয়েটা তার ঘর জুড়ে থাকতো, আর নিজের ছেলেটাও হাসি খুশি থাকতো। ভেবে দীর্ঘশ্বাস ফেলে নিজেও নিশাদকে জড়িয়ে ধরে বলল, আমি তো আমার বড় ছেলের বউকে দেখে ভীষণ ভালো আছি, কিন্তু আমার বৌমা কেমন আছে? কথা শুনে নিশাদ খিলখিল করে হেসে উঠল। আনিকা বেগমকে ছেড়ে দিয়ে উৎফুল্লতার সহিত জবাব দিল, আপনার বৌমাও খুব ভালো আছে ফুপি শাশুড়ি। দুজনের কথোপকথন শুনে সেখানে উপস্থিত আরহান সাহেব আর রিমি বেগম আলতো হাসলো। পুনরায় নিশাদ শাশুড়ির সাথে মিলে কাজ করতে শুরু করলো। একটু পরে মেহমান আসবে বাড়িতে, অনেক কিছু জোগাড় করতে হবে তো। আনিকা বেগম নাজিরিয়ে ছেলের বউ আর ভাইয়ের বউদের সাথে কাজে হাত বাতালো। বিকেলে আর একটু গড়াতেই বাড়ির মেহমান চলে এলো। একজন মধ্যবয়সী মহিলা আর একজন মধ্যবয়স্ক পুরুষ, সাথে একটা যুবক ছেলে।
এই তিনজনও এসেছে। মেহমান আসতেই সবাই এসে কুশল বিনিময় করলো। রিমি বেগম শুরুতেই তাদের জন্য শরবত করে পাঠালেন। মেহমানদের দেখা পেয়ে সবার চোখে আড়ালে ছুটে গেল উপরের দিকে নিশাত। অর্থি দু একবার নিচে এসেছিল রুম ছেড়ে, কিন্তু অর্থের মা বাবা তাকে এখনো পর্যন্ত কিছুই জানায়নি। বাকি সবাই কাজে ব্যস্ততায় বলতে পারেনি, হয়তো ভেবেছে সাথী বেগম বা আরমান সাহেব মেয়েকে ঠিক জানিয়েছে। কিন্তু নিশাত জানে মেয়েটা এখনো এই বিষয়ে অবগত নয়। জানলে এতক্ষণ মেয়েটার চোখের বাঁধ ভেঙে যেত। সে চাইলে বলতে পারতো, কিন্তু বলেনি। যদি চাচি শাশুড়ি রেগে যান, তারাই বরং বুঝিয়ে বলবে। সে না হয় শুধু মেয়েটার পাশে থেকে ভরসা দেবে। আচ্ছা, মেয়েটা যখন এসব জানবে তখন কি করবে? শুধু চোখের জল ফেলবে? মা বাবার কথা মেনে নিয়ে বিয়ে করে ফেলবে? নাকি সবাইকে জোর গলায় বলে দিবে সে কাউকে ভালোবাসে, তার সাথেই থাকতে চাই? মেয়েটার এসব বলার মতো সাহস হবে তো? নাকি সেও পিছু হটবে? একটা ভালোবাসা এখানেই শেষ হয়ে যাবে, যাদের ভালোবাসা শেষ পরিণত হবে শুধুমাত্র কয়েক ফোঁটা অশ্রু। ভাবতে ভাবতে ননদের রুমে প্রবেশ করলো নিশাত। বিছানার পানে তাকাতেই দেখলো অর্থি ফোন টিপতেছে আর মিটিমিটি হাসছে। মেয়েটা বুঝে এখন একটু ভালো আছে, কিন্তু কতক্ষণ থাকবে সে ভালো? সে এগিয়ে গিয়ে ননদের পাশে বসলো। চিন্তিত বদনে তাকালো, গলা খাকারি দিয়ে ডেকে বলল, আপু কি করছো? ভাবির ডাক শুনে অর্থি ফোন থেকে চোখ সরিয়ে ভাবির পানে তাকিয়ে হাসি মুখে বলল, ফোন দেখছিলাম ভাবি। তুমি আজ সারাদিন নিচে কি করছো বলো তো? রুমে পাওয়া যাচ্ছে না তোমাকে। অর্থির প্রশ্ন পেয়ে নিশাত ব্যর্থ হাসার চেষ্টা করে বলল, মেহমান এসেছে তো বাড়িতে, তাই আম্মুর সাথে কাজে একটু হেল্প করছিলাম। অর্থি আশ্চর্য হলো, বাড়িতে আত্মীয় স্বজন এসেছে আর সে জানে না? অবাক স্বরে বলল, ফুপি ছাড়া আর কেউ এসেছে বুঝি? কে এসেছে? আমাকে তো কেউ বলেনি। দাঁড়াও দেখে আসছি। বলেই ফোন রেখে দিল। বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো, দরজার দিকে এগিয়ে গেল। নিশাত বাধা দিয়ে কিছু বলবে তার আগে নিজের মাকে সামনে দেখে থেমে গেল অর্থি। ভালো করে তাকিয়ে দেখলো তার মায়ের হাতে শাড়ি ধরা, সাথে পেটিকোট ব্লাউজ সবই আছে বোধহয়। অর্থির চোখ ছোট হয়ে এলো। সাথী বেগম মেয়েকে পাশ কাটিয়ে ভেতরের দিকে আগাতে আগাতে অর্থিকে আরেকটু আশ্চর্য করে দিতে বলল, নিজে যাওয়ার আগে এই শাড়িটা পরে নাও। শেষ করে নিশাতের পানে তাকিয়ে নির্দেশ দিল, নিজের ননদকে একটু সাজিয়ে গুজিয়ে দাও। অর্থি কিছু বল নিশ্চুপ দাঁড়িয়ে কারণ খোঁজার চেষ্টা করলো। ব্যর্থ হয়ে মাকে জিজ্ঞেস করলো, হঠাৎ এই অবেলায় শাড়ি পরবো কেন? আর শাস্তি বা কেন বলছো? নিশাত চিন্তিত হলো, কি করতে চলেছে আল্লাহ মালুম। মেয়ের প্রশ্ন শুনে সাথী বেগম রাগলো নাকি বিরক্ত হলো বোঝা গেল না, তবে ব্যঙ্গাত্মক স্বরে বলে উঠলো, কেন সেদিন তো শাড়ি পরে সেজেগুজে বাড়ি থেকে বেরিয়েছিলেন, তাহলে এখন পড়তে সমস্যা কোথায়? মায়ের স্বর শুনে আর তেরা জবাব পেয়ে অর্থি বিরক্ত হয়ে জবাব দিল, আজব, সেদিন তো আমি ঘুরতে গিয়েছিলাম তাই শাড়ি পরেছিলাম, কিন্তু আজ কেন পরবো? কারণটা তো বলবে। অর্থের বিরক্তিকে বিষাদে রূপান্তর করে তুলতে আর শক্ত মনোবলে উজ্জীবিত মেয়েটাকে এক মুহূর্তে ভেঙে গুড়িয়ে দিতে তার মা ভারী স্বরে উচ্চারণ করে বসলো এক নির্মম বাক্য, যা মেয়েটাকে সত্যি এক লহমায় শেষ করে দিতে সক্ষম হলো বোধহয়। তারপর বলল, তোমার আব্বু তোমাকে বিয়ে দিতে চাই, ছেলেপক্ষ দেখতে এসেছে তোমাকে, দ্রুত তৈরি হয়ে নিচে আসো। তো ধন্যবাদ সবাইকে। এই পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। তার আগে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন আর ভিডিওতে অবশ্যই লাইক দিয়েন। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।